নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভম। নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আবার চলে এসেছি আমি আপনাদের সঙ্গে। রাজ্যে আজকে সভা করে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যারাকপুর এবং দ্বিতীয় সভাটি তিনি করেছেন শিলিগুড়িতে। দ্বিতীয় দুটো সভাতেই কিন্তু তার ঝাঁজ অনেকটাই আগের থেকে বেশি ছিল, কারণ আগের সভাগুলোতে বিজেপি বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ বেশ কিছু ইস্যুতে মন্তব্য করেননি। বিশেষ করে সিঙ্গুরের সভাকে যদি আমরা দেখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শিল্প নিয়ে কোনো বার্তা দেয়নি বলে বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছিল। পাশাপাশি অমিত শাহ তার আগে একটি সভা করে গেছেন, সেখানে তিনি নাকি মতুয়া দেননি, তেমন কোনো স্পষ্ট কিছু বলেননি, এটা বলার দাবি করা হচ্ছিল বিশেষ করে বিরোধী তৃণমূলের তরফ থেকে। তাই এবার কিন্তু অমিত শাহ সভাকে যদি আমরা বিশ্লেষণ করি, তার জাহাজ কিন্তু অনেকটাই বেশি ছিল। বিশেষ করে শিলিগুড়ির সভার তো মানে কথাই নেই, এক কথায় বলা যেতে পারে। তিনি কার্যত টার্গেট বেঁধে দিয়েছেন নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলটাকে বিজেপি পাখির চোখ করেছে সে আজ থেকে না 2019 সাল থেকে। 2019 সালে লোকসভা নির্বাচন থেকে যদি আমরা বিশ্লেষণ করি, নর্থ বেঙ্গল বিজেপির একটা কোর ভোট ব্যাংকে পরিণত হয়ে গেছে। তাই আজকে কিন্তু তিনি একটা টার্গেট বেঁধে দিয়েছেন। তিনি কী টার্গেট বেঁধেছেন? নর্থ বেঙ্গলে দার্জিলিং, কালিম্পং, ওইদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর কোচবিহার, এই 5টি জায়গা নিয়ে মোট 27টি বিধানসভা রয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই 27টির মধ্যে 21টিতে জিতেছিল বিজেপি। এইবার তিনি 27টির মধ্যে 27টাই চাইছেন। খুব স্পষ্ট তিনি এই কথা আজ বলে গেছেন। এর পাশাপাশি তিনি দাবি করেছেন সভা থেকে বিজেপির ভোট ব্যাংক এবার নাকি বাড়বে 38 থেকে 45% বেশি হতে। বর্তমানে বিজেপির ভোট ব্যাংক 38%, 38 থেকে 39-এর মধ্যে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটাকে 38% বলেছেন। তাই তিনি আজকে বলেছেন 38 থেকে সেটা বৃদ্ধি পেয়ে 45%-এর দিকে হবে। অর্থাৎ তিনি স্পষ্ট করে দাবি করে গেছেন যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি আসতে চলেছে, এটা তার দাবি। এর আগেরবার সভাতে তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, বিশেষ করে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন যখন এর আগেরবার তিনি এসেছিলেন। তিনি তখন বলেছিলেন যে বিজেপি 2/3 মেজরিটি পেয়ে আবার ক্ষমতায় আসতে পারে, পারতে না মানে আসতে চলেছে। এবার তিনি স্পষ্টভাবে ভোট শেয়ারও বলে দিচ্ছেন, যেটা খুব মানে অবাক করার মতো বিষয়। মানে তিনি, কারণ রাজনীতিক যারা কাটাছেঁড়া করে তারা স্পষ্ট, কারণ সেটা দেখলে বোঝা যায়। কারণ বিজেপির ভোট শেয়ার 37 থেকে 39%-এর মধ্যে ঘোরাফেরা করছে, তৃণমূলের ভোট শেয়ার 44 থেকে 46%-এর মধ্যে ঘোরাফেরা করছে। আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে ভোট শেয়ার দরকার 43%-এর একটু বেশি, 42% তো আসা যায়, সেক্ষেত্রে বিরোধীদের ভূমিকা একটু কম থাকতে হয়, সেটা দেখতে হয়। তাই অমিত শাহ কিন্তু এই টনিকটা বুঝতে পেরেছে, ভোট শেয়ার যদি 5-6% বাড়ানো যায় বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল সম্ভব। তিনি এটা বার্তা দিয়েছেন। এর পাশাপাশি চা শ্রমিক ইস্যু, মতুয়া ইস্যু, এসআইআর একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন। এমনকি আনন্দপুরের যে দুর্ঘটনাটি ঘটেছে, অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু শ্রমিক মারা গিয়েছেন, 20-25 জনের বেশি ইয়েতে, তাই সেটা নিয়ে মন্তব্য করেছেন। তিনি এমন কোনো ইস্যু ছাড়েননি, উল্টে তিনি এটা বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সব মামলার তদন্ত হবে। তিনি কার্যত ঝাঁঝালো মুডে ছিলেন এবার বলা যেতে পারে। ফলে এই সবার ফলে যে বিজেপি চাঙ্গা হবে সেটা তো স্পষ্টই। তিনি যে মানে জায়গা দুটিতে আজ বিশেষ করে সভা করেছেন, ব্যারাকপুর আর শিলিগুড়ি। এবার ব্যারাকপুর শিলিগুড়ি দুই জায়গাতেই বলা যায় বিজেপি ভালো অবস্থানে রয়েছে। শিলিগুড়িতে খুবই ভালোই অবস্থানে রয়েছে। আর ব্যারাকপুরের ওইদিকে অর্জুন সিং, মানে ওইদিকে যে আসনগুলিতে রয়েছে, বীজপুর, ভাটপাড়া, কাকিনাড়া, এই জায়গাগুলোতে বিজেপির ভালো ভোট ব্যাংক রয়েছে। পবন সিং সম্ভবত ভাটপাড়ায় দাঁড়াবেন। বীজপুরে এবার কে দাঁড়াবেন জানি না, তবে এখনও স্পষ্ট নয়। তবে অর্জুন সিং সম্ভবত এবার বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। তিনি একটি প্রতিবেদনে দেখা যাচ্ছিল তিনি সম্ভবত নৈহাটির দিকে আসতে পারেন, কারণ তার ছেলে হয়তো ভাটপাড়ার দিকে দাঁড়াবে। তাই এটা এখনো জল্পনা কল্পনার পর্যায়ে রয়েছে, কারণ অনেক কিছু চেঞ্জ হবে ওই সাইডে, কারণ ওই সাইডে বিজেপির একটা কোর ভোট ব্যাংক রয়েছে। শিলিগুড়িতে বিজেপির ভালো এর আগেও ফলাফল করেছেন, ওখানে শঙ্কর ঘোষ তো বিজেপির বিধায়কই রয়েছেন এখনও অবধি। তার মানে এখনও যে এই কটা সমীক্ষা সামনে এসেছে, শঙ্কর ঘোষ একটা ভালো অবস্থানে রয়েছে, কথা বলাই যেতে পারে। তাই স্পষ্ট তাই তাই অমিত শাহ কার্যত বঙ্গ বিজেপিকে একটা ভোকাল টনিক দিয়ে গেলেন। তিনি সেই সঙ্গে তিনি স্পষ্ট করে একটা টার্গেটও দিয়ে দিলেন। সেই টার্গেটে স্পষ্ট বলে দিলেন 27টির মধ্যে নর্থ বেঙ্গলের 27টিই চাই। আচ্ছা, এই অমিত শাহের সভায় কিন্তু আরেকটা বিষয় রয়েছে। আমরা যদি আগে যে অমিত শাহ সভা করেছিলেন, মানে সফর করেছিলেন পশ্চিমবঙ্গে, সেটার দিকে যদি তাকাই, একটি কিন্তু এই ঘটনা ঘটিয়ে গেছিলেন। সেটা কি? তিনি দিলীপ ঘোষের সঙ্গে আলাদা করে একটি বৈঠক করেছিলেন এবং দিলীপ ঘোষকে সেই সঙ্গে তিনি বলেছিলেন যে মানে রাজ্য বিজেপিতে ফের অ্যাক্টিভ হতে, এটাই বলেছিলেন। তারপর দিলীপ ঘোষ অ্যাক্টিভ হয়েছেন, পুরনো যে একটা শত্রুতা দ্বন্দ্বতা ছিল বলে চারপাশে জল্পনা কল্পনা ছিল, কার সাথে ছিল সেটা স্পষ্ট করছি না, তিনি সেগুলো ভুলে গিয়ে সভা করছেন। এইবার যে অমিত শাহ সফর করলেন,
অমিত শাহকে স্বাগত জানাতে গিয়ে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। ফলে বলা যেতে পারে দিলীপ ঘোষ এবার ভালোভাবে সক্রিয় হয়ে উঠেছেন রাজ্য বিজেপিতে। এবার দিলীপ ঘোষ কোন সিট থেকে দাঁড়াবেন, কারণ দিলীপ ঘোষের বরাবরই পছন্দের কিন্তু পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সিট। এবার সেখানে রয়েছেন আবার বিজেপির বিধায়ক হিরণ, তিনি সিটটা ছাড়ার বিষয়ে অতটা হয়তো আগ্রহী দেখাবেন না। এবার ফলে দিলীপ ঘোষকে আবার পূর্ব বর্ধমানে পাঠানো হবে, যেটা বিজেপির পক্ষে কিন্তু বেশ কঠিন জায়গা এখনও অবধি। বিজেপির পক্ষে যে কঠিন জায়গাগুলি রয়েছে তার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ রয়েছে, হাওড়া রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, দক্ষিণ কলকাতা রয়েছে, তাই মুর্শিদাবাদ তো রয়েছে। মুর্শিদাবাদের কথা নতুন করে তুলনা করা যায় না। বাকিগুলোতে যে জায়গাগুলোর নাম বলিনি সেই জায়গাগুলোতে কি মানে লড়াই হবে আর কঠিন, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তাই পূর্ব বর্ধমানে কিন্তু বেশ বিজেপি অতটা ভালো জায়গায় নেই, তাই সেখানে কি দিলীপ ঘোষকে পাঠানো হবে কিনা সেটা কোনো স্পষ্ট নয়। কিন্তু দিলীপ ঘোষ যে ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছেন অমিত শাহ সেই লাস্টবার ভোকাল টনিকের পর, সেটা বলাই যায়। এবার তিনি স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। তো অমিত শাহ আজকে সবাই এসে কি বলে গেলেন তার ছোট্ট একটি ক্লিপ এই প্রতিবেদনে, দেখতে থাকুন। बंगाल की इस ऐतिहासिक भूमि ने हर कालखंड में भारत के सर्वांगीण विकास के लिए बहुत महत्वपूर्ण योगदान दिया है, मगर करीब करीब 4.5 दशक से बंगाल पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने मां माटी मानुष का नारा दिया, और आज मैं विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर दिया। पूरे प्रदेश में गोरखाओं को बंगाली के साथ लड़ाया, आदिवासियों को कुड़मी के साथ लड़ाया, राजवंशी को आदिवासी और बंगाली के साथ लड़ाया। अंदर झगड़ा करने के अलावे आपने कुछ नहीं किया, और बंगाल की एकता को तहस नहस कर दिया है। मैं आज इस उत्तर बंग की भूमि पर कहकर जाता हूं कि ममता दीदी आपका समय समाप्त हो गया है, और अब नरेंद्र मोदी जी के नेतृत्व में विवेकानंद जी और रविंद्रनाथ ठाकुर जी की कल्पना का सोनार बांग्ला का निर्माण होने वाला है। কেমন লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে। এই ছোট্ট ইউটিউব চ্যানেলে জার্নি সবে শুরু হয়েছেন, আপনাদের সবাইকে পাশে নিয়ে আমরা চলতে চাই। ধন্যবাদ।